তোর ভাইকে সাবধান করে দে, ও অনেক বার বেড়েছে। একদিন দেখবি খবরে হেডলাইন আসবে, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাবেক মেয়র শমশের ভূঁইয়ার ছোট ছেলে সৈকত ভূঁইয়া নিহত, এবং সেই ব্যবস্থাও আমি করব। সাগর সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন ওদের দৃষ্টি উপেক্ষা করে আলোর কাছে গিয়ে খপ করে আলোর হাত ধরে ফেলে। তারপর আলোকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে বসিয়ে দেয় সামনের সিটে। দরজা লাগিয়ে দিয়ে ঘুরে এসে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। এদিক ওদিক না তাকিয়ে গাড়ি স্টার্ট করে সোজা হাইওয়েতে ওঠে। সবাই চুপচাপ, মাঝে মাঝে হিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। সামিন কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে অয়ন আর হিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমাদের কোথায় নামিয়ে দেব? রেডিও কলোনির মোড়ে ভাইয়া। সামিন হিয়াকে উদ্দেশ্য করে বলে, শুরুতেই আমাকে ফোন দিলে পারতে, এতটা সাফার করতে হতো না। হিয়ার কান্নার বেগ বাড়ছে। অয়ন হিয়াকে সান্ত্বনা দেবার জন্য তার হাতের উপর একটা হাত রাখে। হিয়া অয়নের হাতটা ছাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, ছোবে না আমাকে, ভিতর ডিম কোথাকার। আর একটু হলে আমি দম আটকে মরে যেতাম। অয়ন বেলুনের মতো চুপসে যায়। সামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে আবারও সামনের দিকে তাকায়। আলো ভাবলেশীনভাবে বসে আছে চুপচাপ। রেডিও কলোনির মোড়ে এসে সামিন গাড়ি থামিয়ে দেয়। অয়ন হিয়াকে নিয়ে নেমে পড়ে। সামিনের গাড়ি আবারও চলতে শুরু করে। দুজনেই চুপচাপ। কিছু দূর যেতেই একটা নির্জন জায়গা দেখে সামিন ব্রেক কষে দেয়। আলো মাথা ঘুরিয়ে সামিনের দিকে তাকায়। আলোর দিকে না তাকিয়ে সামিন গম্ভীর কণ্ঠে বলে, যেখানেই ঝামেলা সেখানেই আলো, নাকি যেখানেই আলো সেখানেই ঝামেলা? মাথার ঘিলু কি বাসায় রেখে এসেছো? কমন সেন্স নেই? একা একা চলে যাচ্ছ ড্রাগ অ্যাডিক্টরদের কাছে, কোনো রকম প্রোটেকশন ছাড়া। নিজেকে কি ভাবো তুমি? আমি নিজেকে একটা মানুষ ভাবি, আমার বান্ধবীর বিপদ, তাই চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। চুপ করে বসে থাকতে কে বলেছে? পুলিশ ছিল না? পুলিশকে দিয়ে ব্যাপারটা সামলাতে গেলে জানাজানি হতো, যেটা হিয়ার জন্য মঙ্গলজনক নয়। আর পুলিশের ওপর আমার ভরসাও নেই, নয়তো কবেই আপনার নামে কমপ্লেন করতে থানায় ছুটতাম। সামিন আলোর দিকে তাকায়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপনি আমাকে এতটা ব্রেনলেস মেয়ে মনে করেন? আমি কি আহাম্মক নাকি একা একা চলে যাব নেশাখোরদের কাছে? আমার ইজ্জতের ভয় আছে। আমি লোক ঠিক করে রেখে গিয়েছিলাম, তারা চলে যেত সময় মতো। সামিন অবাক হয়ে বলে, কোন লোক? এমন সময় আলোর ফোন বেজে ওঠে। আলো ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, হ্যাঁ শেফালি আপু, না আসতে হবে না আপনাদের, আমরা ঠিক আছি। হ্যাঁ, বাড়ি যাচ্ছি। ফোন কেটে দেয় আলো। সামিন বলে, শেফালিকে? আমার সাথে কাজ করে তৃতীয় লিঙ্গের আপু। ও সময় মতো ওর পুরো গ্যাং নিয়ে চলে আসতো, উল্টো ওই সৈকতের ইজ্জত লুট করে নিয়ে যেত আজ। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। সে অনেক কষ্টে তার হাসি চাপিয়ে রেখেছে আলোর কথা শুনে। আলো সামিনের দিকে তাকায়। সামিন মুখ ঘুরিয়ে নেয়। তারপর কিছুক্ষণ পরে স্বাভাবিক গলায় বলে, বেশ বুদ্ধিমতী তুমি, ভালো লাগলো। তা নিজে ওখানে কি কি করেছিলে? ওই সৈকতের চামচাটা ওভাবে কাতরাচ্ছিল কেন? কোথায় মেরেছো ওর? জায়গা মতো। ঠান্ডা গলায় বলে আলো। সামিন হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর ও বলে ওঠে, তুমি সত্যি অমানবিক। আলো চুপ করে থাকে। সামিন বলতে থাকে, তোমার কারাতে দেখা হলো না, এত অ্যাগ্রেসিভ তুমি আমার বেলায় কখনো হওনি। আমার সৌভাগ্য। আমাকে ভয় পেতে বুঝি? আমি ওদের থেকেও ভয়ঙ্কর? হ্যাঁ, কারণ ওরা কেউ আমার ভাইদের গলায় ছুরি ধরেনি, তাই আমার মনোবল ভাঙেনি। সামিন আলোকে দেখতে থাকে। কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে মেয়েটার। মুখটা লাল হয়ে আছে। গায়ের ওড়নাটা চাদরের মতো করে জড়িয়ে রেখেছে। মেয়েটার এই ব্যাপারটা সামিনের বেশ পছন্দ। শাড়ি কিংবা সালোয়ার কামিজ যাই পরুক না কেন, খুবই শালীনভাবে পরবে। শরীরের ভাত সম্পর্কে অবগত হওয়ার সাধ্যই কোনো পুরুষের নেই। যখন শাড়ি পরতো আঁচল টেনে সবসময় ডান কাঁধে তুলে রাখত। নিজেকে মোহনীয় করে উপস্থাপনা করার প্রয়াস নেই তার। সে আদর্শ নারীতে বলিয়ান। কিছু সময় চুপ করে থেকে সামিন গাড়ি স্টার্ট করে। তারপর ড্রাইভ করতে করতে ঠান্ডা গলায় বলে, আর কখনো এমন সিচুয়েশনে পড়লে এত পাকনামি করবে না। ভুলে যাবে না তুমি একটা মেয়ে। যতই নিজেকে শক্তিশালী ভাবো না কেন, পুরুষালী শক্তির সাথে পেরে উঠবে না তুমি। তাই যা করবে ভেবেচিন্তে করবে, হঠকারিতাই না। আলো কপাল কুঁচকে থাকে। সামিনের এত জ্ঞান সে হজম করতে পারছে না। কিছুক্ষণ পরে সামিন বলে ওঠে, শ্রাবণীদের বিষয়টা দেখে দিয়েছি, আশা করছি আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। কাট কাট বলে দেয় আলো।
সামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে। এত শুকনো ধন্যবাদ? আলো কপাল কুঁচকে সামিনের দিকে তাকিয়ে বলে। ভেজা ধন্যবাদ কিভাবে দেয়? সামিন কোনো জবাব দেয় না, এক মনে ড্রাইভ করতে থাকে। আলো বলে, আমার কপাল, যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন ওই দিন থেকে শনির দশা কাটছে না। কবে আপনার থেকে পিছু ছাড়াতে পারবো কে জানে। অ্যাডভোকেট শাহজাহান শিকদারের মুখের দিকে তাকিয়ে আছে আলো। শাহজাহান শিকদার টিস্যু পেপার দিয়ে নিজের চশমার কাজ পরিষ্কার করতে করতে নরম গলায় বলে, দেখো মামুনি, মিউচুয়াল ডিভোর্স এটা একটা লম্বা প্রসেস। কাগজপত্র রেডি করতে একটু টাইম লাগবে। এতদিন যখন অপেক্ষা করতে পারলে আর একটু না হয় করো। আলোর মুখ শুকিয়ে যায়, সে বলে, এমন কথা আমি জীবনেও শুনিনি আঙ্কেল। শাহজাহান শিকদার মৃদু হাসে, তারপর বলে, আইন তো আর মুখের কথা না মা, যে আইন দুটো মানুষকে একে অপরের সাথে সারা জীবনের জন্য জুড়ে দেয়, সে আইন তো একদিনে ভাঙা সম্ভব না, তাই না? অনেক নিয়ম আছে। আমি কাগজপত্র রেডি করছি, তারপর তোমাদের ডাকবো। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আলোর কাছে শাহজাহান শিকদারের জবাব পছন্দ হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই লোকটা কারো শিখিয়ে দেওয়া কথা বলছে, কিন্তু এখন আলোর করণীয় কি? শাহজাহান শিকদারের চেম্বার থেকে বের হয়ে আলো বিরস মুখে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। আজকের অর্ডারের ডেলিভারি সকালবেলাতে ডেলিভারি বয়কে বুঝিয়ে দিয়ে এসেছে। আপাতত হাতে কোনো কাজ নেই তার। অদ্রিতা, আলো। পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে উঠে, তারপর ঘুরে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে তার একজন ব্যাচমেট। আলো মুখ হাসি হাসি করার চেষ্টা করে বলে, রাখি। তুমি তো নিখোঁজ হয়ে গিয়েছো বিয়ে করে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে না, ফোন নাম্বার নেই। কেমন আছো তুমি? ভালো, তুমি? আমি আছি আর কি। তা তোমার স্বামী কোথায়? সমাজসেবা করছে? আর মেয়রের বউ এভাবে রাস্তায় রাস্তায় হাঁটছো কেন? গাড়ি কোথায়? আলো কি উত্তর দিবে বুঝতে পারছে না। রাকিব বলে, চলো এক জায়গায় বসে কথা বলি, বেশ লম্বা সময় পরে দেখা হলো আমাদের। ইহান আজ বেশ খুশি, কারণ তার বড় বাবা অনেক দিন পর তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। গাড়ির ব্যাক সিটটা পুরোটাই খেলনা দিয়ে ভর্তি করে ফেলেছে। তার চোখে মুখে খুশি চকচক করছে। সামিন ড্রাইভ করতে করতে বারবার ইহানের দিকে তাকাচ্ছে। সে নিজেও মজা পাচ্ছে ইহানের আনন্দ দেখে। বড় বাবা দেখো, পচা আন্টি। গাড়ির জানালার বাইরে তাকিয়ে চেঁচিয়ে ওঠে ইহান। সামিন অবাক হয়ে বলে, ইহান হাত তুলে দেখায়। ওই যে দেখো। সামিন হুট করে গাড়ির ব্রেক কষে, তারপর ইহানের হাত লক্ষ্য করে সেদিকে তাকাতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় রাগে। দূরেই আলো একটা ছেলের সাথে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে গল্প করছে, হাসাহাসি করছে। সামিনের মস্তিষ্ক থেকে সেই রাগ পুরো শরীর ছড়িয়ে যেতে মিনিট খানেক সময় নিল না। পুরো শরীর জ্বলে যাচ্ছে রাগে। সে আলোর দিকে তাকিয়ে আছে। দীর্ঘদিন পরে আলোর মুখে সে হাসি দেখছে। কে এই ছেলেটা? আলোর প্রাক্তন নাকি? তাড়াতাড়ি সামিনকে ডিভোর্স দিয়ে ওই প্রাক্তনকে বিয়ে করার পরিকল্পনা করছে বুঝি? সামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, স্যার, এগুলো কিসের কাগজ? সিনথিয়া অতীশ পালের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে তাকিয়ে আছে। অতীশ ফাইলটার দিকে এক পলক তাকিয়ে বলে, জরুরি কাগজ, সামিন ইয়াসারের বইয়ের লোনের পেপার। কিন্তু স্যার, তাকে তো লোনটা দেওয়া হয়নি। তার পরিবর্তে একজন দিনমজুরের মেয়ে পেয়েছে। জানি, কাগজগুলো রাখো। প্রত্যেক সপ্তাহে অদ্রিতা আলো লোন পরিশোধ করতে এলে তার সই আর টাকাটা রেখে দেবে। সিনথিয়া হা হয়ে থাকে। স্যার, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। ইয়াসার মির্জা আমাদের মাধ্যমে তার স্ত্রীকে টাকাটা দিয়েছে। এসব কথা তার স্ত্রীকে জানাতে নিষেধ করেছে। তাই তার স্ত্রী লোনের টাকা ভেবে প্রত্যেক সপ্তাহে টাকা পরিশোধ করতে এলে টাকাটা চুপচাপ রেখে দেবে। ইয়াসার মির্জা ওনার বইয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলেছে, সেখানে টাকা ট্রান্সফার করতে হবে। সিনথিয়ার মাথায় কিচ্ছু ঢুকছে না। সে হতভম্ব হয়ে বলে, স্যার, হচ্ছেটা কি আসলে? আমাদের কাজ কি এখন মিথ্যাচার করা? এটা তো ধোঁকাবাজি এক প্রকার। ধোঁকাবাজি কোথায়? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখলে না এমন দেখেছো কোথাও? এখন যাও, নিজের মুখ বন্ধ রাখো। আমাদের এজেন্সির আইনের ঝামেলা যেভাবে স্বামীর ইয়াসার মির্জা সামলাই, তেমনি তার এই ঝামেলাটাও একটু সামলে দাও। আর হ্যাঁ, নতুন এমপ্লয়ি দুটোকে বলে দিও তারা যেন গন্ডগোল না করে বসে। ছাদে সবাই চুলের তেলের কাঁচামাল গুছিয়ে নিচ্ছে। আজ শুধু এক্সপেরিমেন্ট হবে। আলো একপাশে একটা চেয়ারে বসে আছে চুপচাপ। আজও হিয়া আসেনি। অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল সেদিন। ফোনে বলেছে গায়ে জ্বর এসেছে। শেফালি আর বিউটি হাতে হাতে সবটা গুছিয়ে নিচ্ছে। সানজিদা বড় একটা স্টোভের উপর বৃহৎ আকারের একটা কড়াই রেখে আলোর দিকে তাকিয়ে বলে, মাত্র 4 দিন ডেলিভারি দিয়েছি আচার, এখনই বেশ ভালো ভালো রিভিউ পাচ্ছি। আমার মতে আচারটা নিয়ে এগোনোই ঠিক হবে। তেল নিয়ে এগোতে রিস্ক আছে।
বিজনেসের রিস্ক না নিলে এগোনো যায় না সানজিদা আপু। আমাদেরকে রিস্কটা নিতেই হবে। শেফালিয়ার বিউটি আলোর কথায় সায় দেয়। এমন সময় আজান আসে। আলো আজানের দিকে তাকিয়ে মজার ছলে বলে, যখন তখন আমাদের ফ্যাক্টরিতে ঢুকবি না। আমাদের প্রোডাক্টের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমরা কাউকে জানাতে চাই না। আপু, নিচে একজন ডেলিভারি বয় এসেছে। ডেলিভারি বয়? আলো অবাক হয়ে যায়, তারপর বলে, আমাদের সব অর্ডার তো হাতে পেয়েছি, আবার কি? তা তো জানি না আপু, তুমি নিজে এসেই দেখো। আলো গায়ে ওড়না জড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। দেখতে পায় সদর দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে। আলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় লোকটার দিকে, বলে, কিসের পার্সেল? আর পার্সেল কোথায়? মুখ থেকে মাস্ক খুলে ফেলে লোকটা, বলে, ম্যাম, গেটের বাইরে। আলো কিছু বুঝতে পারছে না। লোকটা বলে, আসুন, দেখে নিয়ে যান। আলো লোকটার পিছু পিছু যায়। গেটের বাইরে বিশাল বড় একটা আইসক্রিমের ভ্যান দাঁড়িয়ে আছে। আলো হতভম্ব হয়ে যায়। লোকটা বলে, আপনার হাজবেন্ড আপনার জন্য পাঠিয়েছেন। আলো এদিক ওদিক তাকায়, তার মুখে কোনো কথা আসছে না। এমন সময় আলোর ফোন বেজে ওঠে। সামিনের নাম্বার থেকে ফোন। আলো ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে সামিন বলে, পার্সেল পেয়েছো? এখন যত ইচ্ছা তত আইসক্রিম খাবে বাড়িতে বসে বসে। বাইরের ছেলেদের সাথে রাস্তায় বসে হা হা হি হি করা, আইসক্রিম হাতে, তাদের গায়ে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়া, এসব আর যেন করতে না দেখি। ওসব বেলাল্লাপনা আমার সাথে ডিভোর্স হয়ে গেলে করবে। যতদিন কাগজে কলমে তুমি আমার বউ, আমি যদি দেখি আমার বউ ভ্রষ্টাচারী হচ্ছে, তাহলে উল্টাপাল্টা কিছু করে দিতে এই ফেরাউনের হাত কাঁপবে না ছিয়া। সামিন ফোন কেটে দেয়। আলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে। পাশ থেকে লোকটা বলে, ম্যাম, আমি আসি। আলো শুকনো মুখে আইসক্রিমের ভ্যানটার দিকে তাকিয়ে থাকে। পেছন থেকে শেফালি বলে, করবে কি এখন? আইসক্রিমের ব্যবসাও শুরু করবে তুমি? আলো নিস্তেজ কণ্ঠে বলে, সানজিদা আপুকে বলো তাদের বস্তিতে খবর দিতে, বাচ্চারা এসে তাদের পছন্দ মতো নিয়ে যাক। আর তোমরাও নাও, এখন থেকে নিয়ে যাও যার যা লাগে। আজান আমতা আমতা করে বলে, আপু, থানা রোডের এতিমখানায় কিছু দিয়ে আসবো। যা ইচ্ছে করো। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো বাড়ির ভেতর চলে যায়। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে সে। ফোন কেটে সামিন ফোনটাকে আছাড় মারে। সে প্রাণপণ চেষ্টা করেছে আলোকে কোনো কঠিন কথা না শোনাতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার উগ্র রাগটা আবারও একবার আলোর কাছে তাকে ঘৃণার পাত্র করে দিল। কিন্তু সে কি করবে? সহ্য করতে পারেনি আলোর সাথে ওই ছেলেটাকে। কি করছো আব্বু? আলো ব্যাগ কাঁধে নিয়ে আতাউর আলমের দিকে তাকিয়ে আছে। আতাউর আলম মাথা তুলে আলোর দিকে তাকিয়ে বলে, ও আলো, আয়। আলো ভেতরে ঢুকে। আতাউর আলম বলে, কি আর করব, একটা নিবন্ধ লেখার চেষ্টা করছিলাম। একটা বেসরকারি নিউজ এজেন্সি থেকে রিকোয়েস্ট পেয়েছি, টাকা দিবে। আলো বাবার বিছানায় বসে। মস্তিষ্কে চাপ পড়ে এমন কিছু তোমাকে করতে হবে কেন? বাদ দাও তো, টুকটাক চলছে তো সব। আজান আয়াতের স্কলারশিপের টাকা, তোমার দেশের বাড়ির জমি চাষের টাকা, আমার টিউশনির টাকা চলে যাচ্ছে তো আব্বু। ব্যবসাটা একবার দাঁড়াতে দাও আমার। আতাউর আলম ম্লান হাসে, তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কোথাও যাচ্ছিস? আলো উঠে দাঁড়ায়। হ্যাঁ, আজ লোনের টাকা পরিশোধ করতে হবে, মাসে 4টা কিস্তি। এজেন্সিতে যাচ্ছি। আলো উঠে চলে যায়। আতাউর আলম মেয়ের যাওয়া দেখে একটা গভীর নিঃশ্বাস ফেলে। কতটুকু বয়স মেয়েটার, অথচ এই বয়সে কতটা বুঝদার। নিজের কাঁধে কত দায়িত্ব তুলে নিয়েছে, মুখে একটা ক্রিম পর্যন্ত মাখে না। এই সাধারণ কিন্তু অসাধারণ মেয়েটির জীবনটা কেমন অগোছালো হয়ে গিয়েছে। গুছিয়ে দেওয়ার কেউ নেই, কেউ না। আলো এদিক ওদিক তাকিয়ে ক্যাশ কাউন্টারের দিকে যায়। আজ এজেন্সি এত ফাঁকা কেন? আজ তো কিস্তির তারিখ। ক্যাশ কাউন্টারে একটা অচেনা মেয়ে বসে আছে। আলোকে দেখে একটা হাসি দিয়ে বলে, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? আমার লোন পরিশোধের প্রথম দিন। আচ্ছা, আপনি আমাকে আপনার আইডি নাম্বারটা দিন এবং কাগজগুলো। আলো তার হাতের কার্ডটা মেয়েটার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ ডেস্কটপে তাকিয়ে থেকে মেয়েটা বলে, ম্যাম, আপনি ভুল কার্ড দিয়েছেন। এই নামে কাউকে লোন দেওয়া হয়নি। আলো অবাক চোখে তাকিয়ে আছে, তারপর বলে, মানে? অদ্রিতা আলো আমি। জি ম্যাম, এটা তো আপনার নাম, কিন্তু আমাদের লিস্টে যে 3জন মেয়েকে লোন দেওয়া হয়েছে তাদের নাম শাহিনুর ইসলাম, রুমানা মুফতি এবং জান্নাতুল ফেরদৌস। আপনি চাইলে চেক করে দেখতে পারেন। আলো বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ক্যাশ কাউন্টারের মেয়েটাকে দূর থেকে সিনথিয়া হাত নেড়ে ইশারা করছে কিছু না বলতে, কিন্তু মেয়েটা কোনো দিকে না তাকিয়ে গড়গড় করে কথা বলেই যাচ্ছে আলোর সাথে।
আলো অসহায়ের মতো একবার হাতের ফাইল, একবার টাকা, একবার ক্যাশ কাউন্টারের মেয়েটার দিকে তাকাচ্ছে। ভাই একটা গান শুনবেন? সামিন তৌফের কথায় তার দিকে না তাকিয়ে বলে, দূর হ, ব্যস্ত আমি। সব ছেলেরা চুপ হয়ে যায়। সামিন কিছুক্ষণ পর বলে ওঠে, তোর ভাবির কোনো খবর আছে? জি, আজ সকালে দেখলাম কোথাও যাওয়ার জন্য রিক্সা ঠিক করছে। রিক্সাওয়ালার সাথে রিক্সা ভাড়া নিয়ে 10 মিনিট ঝগড়া করলো। রিক্সাওয়ালার 30 টাকা ভাড়া যাচ্ছিল, কিন্তু ভাবি 25 টাকার উপরে 1 টাকাও দেবে না। সব ছেলেরা হেসে ফেলে। সামিন রাগী দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলে, হাসার কি আছে? সব কটাকে চর মারবো। কতটা হিসেবি আমার বউ দেখেছিস? এমন মেয়েই তো সংসারের উন্নতি করে। আমি আমার বউকে নিয়ে গর্ব করি। সবাই চুপ হয়ে যায়। সামিন তৌফের দিকে তাকিয়ে বলে, তারপর কি হয়েছে? তুই রিক্সাওয়ালা জিতেছে নাকি আমার বউ? আপনার বউ ভাই। বৃদ্ধা রিক্সাওয়ালা একবার ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকায়, তারপর নরম গলায় বলে, কাঁদতেছো কেন মা? আলো তার জবাব দেয় না। ওড়না দিয়ে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে। তার শরীরটা একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। রিক্সাওয়ালা আমতা আমতা করে বলে, কোথায় নামাইয়া দিমু মা? আলো কান্না থামানোর বৃথা চেষ্টা করে বলে, সামিন ইয়াসারের পার্টি অফিসে। সামিন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এখন তাকে বের হতে হবে। তার দলের ছেলেরাও সামিনের দেখা দেখি উঠে দাঁড়ায়। এমন সময় সবুজের ফোন আসে। সামিন ফোনটা রিসিভ করতেই সবুজ বলে, ভাই, ভাবি উপরে যাচ্ছে, কাঁদছে সে। ফোনটা রাখার সাথে সাথে দরজা ঠেলে আলো ভেতরে ঢুকে। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো প্রায় ছুটে গিয়ে সামিনের শার্টের কলার ধরে। আর কতবার আপনি আমাকে অসম্মান করবেন ইয়াসার মির্জা? গলা দিয়ে কথা বেরোচ্ছে না আলো, সে হাঁপাচ্ছে। সামিন নরম গলায় বলে, কি হয়েছে আলো? আমি কখন তোমাকে অসম্মান করলাম? আলো সামিনকে ঝাঁকুনি দিয়ে বলে, নাটকবাজ লোক, জুতো মেরে গরুদান করা হচ্ছে। খুব টাকা আপনার, তাই না? হ্যাঁ, সেটাই দেখাচ্ছেন সবখানে। আমাকে ধোকার মাধ্যমে টাকা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে বলুন? কে দিয়েছে? সামিন ঘামতে থাকে। আলো জেনে গিয়েছে সবটা। এখন এই জেদি মেয়েটাকে সে কিভাবে সামলাবে। আলো আবারও কলার ধরে। সাহস কি করে হয় আমাকে ছোট করার, দয়া করার? সামিন আলোর নরম ছোট দুটো হাত তার কলার থেকে সরিয়ে দিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে আলোর চোখের দিকে তাকায়। নরম গলায় বলে, সরি আলো, আমি তো সবটা ঠিকঠাক করতে চেয়েছি তোমার লাইফের। কি কি ঠিক করতে পেরেছেন? আমার বাবা একটা পঙ্গু লোকের মতো বাড়িতে পড়ে আছে, পেরেছেন ঠিক করতে? লোকজন রাস্তাঘাটে আমাকে আপনার খেয়ে ছেড়ে দেয়া মাল বলে, পেরেছেন ঠিক করতে? কান্নায় ভেঙে পড়ে আলো। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। সামিন কিছুক্ষণ আলোকে দেখে হাঁটু গেড়ে তার মুখোমুখি বসে পড়ে। আলো বলতে থাকে, এখন আপনি সবাইকে ভালো মানুষই দেখাচ্ছেন আপনার। সবাইকে নিজের অর্থ ক্ষমতার নাটক দিয়ে মুগ্ধ করতে চাইছেন, তাই না? সামিন নরম গলায় বলে, এভাবে আমার অনুভূতির ভুল ব্যাখ্যা দিও না আলো। আমি অনুতপ্ত। যা যা করেছি সবটা নিজের অনুশোচনা থেকে। অনুশোচনা? স্বামীর ইয়াসারের অনুশোচনা হয়েছে কখনো? সামিন আলোর চোখে চোখ রাখে, তারপর বলে, তুমি দেখতে পাওনি বলে হয়নি, এমনটা তো নয় আলো। আমি তো নিজে নিজেকে জানি। আমি কতটা অন্ধকার মানুষ ছিলাম তা আমি জানি আলো। তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে। মানলাম সবটা আমার অপরাধ, আমি অপরাধী। কিন্তু একজন অপরাধীও যে কখনো শুধরে নিতে পারে নিজেকে, সেটা কেন তুমি মানতে পারছো না? শুধরেছেন? কি শুধরেছেন আপনি? যে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন তার শাস্তি আপনি জানেন। পেয়েছেন শাস্তি। বুক ফুলিয়ে সমাজে মহান সেজে ঘুরে বেড়াচ্ছেন। অবৈধভাবে প্রতিপক্ষকে বসিয়ে রেখে ভোটে জিতেছেন। লজ্জা করে না এই চেয়ারে বসতে? তারপর সবকিছুর উপরে ছড়ি ঘোরাচ্ছেন আপনি। সবকিছু আপনার নিয়ন্ত্রণে চলছে। আমাদের বিয়ে, আমাদের ডিভোর্স, উকিল, আমার জীবন, সবকিছু আপনিই নিয়ন্ত্রণ করছেন। শুধরেছেনটা কি আপনি? পাক্কা নাটকবাজ আপনি। সামিন আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলোর কান্নার বেগ বাড়ছে। সে উঠে দাঁড়ায়। সামিন নরম গলায় বলে, ভালোবেসে ফেলেছি তোমাকে আলো। আমার অনুভূতি গ্রহণ করতে না পারো কিন্তু অসম্মান করো না অন্তত। আলো সামিনের দিকে তাকায়। ভালোবাসা চাই না, আমার ভালোবাসা চাই না আমি। উম্মাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে আলো। আলোর গায়ের ওড়না নিচে পড়ে যায়। সামিনের দলের ছেলেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামিন গিয়ে আলোকে ধরে ফেলে। ওড়না উঠে আলোর শরীর ঢেকে দিয়ে আলোর চোখের দিকে তাকায়। আলো উম্মাদের মতো বিড়বিড় করে সামিনের চোখে চোখ রেখে বলে, আপনার শাস্তির আশা আমি করি না। আপনি রাজ করতে দুনিয়ায় এসেছেন, মন ভরে রাজ করুন। মেয়র হন, এমপি হন, অর্থবান হন, যা ইচ্ছা হন। শুধু আমাদের ছাপোষা পরিবারটাকে ছেড়ে দিন। একটা কথা আপনাকে বলে দেই,
আজ থেকে কখনো যদি আমি দেখতে পাই আপনি আমাকে আপনার ক্ষমতা অর্থ দিয়ে দয়া দেখিয়ে আমার আত্মসম্মানে আঘাত করছেন, তাহলে আমি সুইসাইড করব। শামীম ইয়াসার মির্জা, আমি মানুষের কাছ থেকে আপনার খেয়ে ছেড়ে দেয়া মাল অপবাদ মাথায় নিয়ে বাঁচতে পারবো, কিন্তু আপনার থেকে দয়া নিয়ে নয়। এর থেকে ভালো আমি আত্মহত্যা করব। কথাটা শুনে সামিন আলোকে ছেড়ে দেয়। আলো সামিনের দিকে তাকিয়ে হাঁপাতে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার ব্যাগটা কাঁধে তুলে নেয়। তারপর যতখানি তেজ নিয়ে এসেছিল সামিনের সামনে ঠিক ততখানি নিস্তেজ হয়ে চলে গিয়েছে। সামিন দাঁড়িয়ে থেকে তার ছেলেদের মুখের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।